লিমিটিং বিক্রিয়কের ব্যাপারে বলছে। দেখো যে সীমিত বিক্রিয়ক বা লিমিটিং বিক্রিয়ক, এটা জিনিসটা কি? সীমিত বিক্রিয়ক বা লিমিটিং বিক্রিয়ক, দেখো সংজ্ঞা দিছে, যে বিক্রিয়কটি প্রয়োজনীয় মোল অনুপাতের চেয়ে কম পরিমাণ ব্যবহৃত হওয়ায় উৎপাদের মোট পরিমাণ ওই বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে কম হয়, সেই বিক্রিয়কটিকে সীমিত বিক্রিয়ক বা লিমিটিং বিক্রিয়ক বলে। ধরো আমি যদি উদাহরণ দিই, ধরো উপরের এই বিক্রিয়াটা, এই বিক্রিয়া অনুযায়ী আমার CH4 দরকার 1 মোল, অক্সিজেন দরকার 2 মোল, এটা থেকে তৈরি হবে কার্বন ডাই অক্সাইড 1 মোল, পানি 2 মোল। কিন্তু আমি কি করলাম, আমি 1 মোল CH4 দিলাম, কিন্তু আমি অক্সিজেন দিলাম 2 মোলের জায়গায় 1 মোল, 2 মোলের জায়গায় 1 মোল। তাহলে যেটা হবে, আমি তো এই যে আমার বিক্রিয়া করার জন্য যেটা দরকার ছিল, 1 মোল CH4 এর সাথে বিক্রিয়া করতে যতটুকু অক্সিজেন দরকার ছিল আমি তার থেকে কম দিছি। তাইলে কি হবে, আমার যতটুকু উৎপাদ তৈরি হওয়ার কথা ছিল এর থেকে কম উৎপাদ তৈরি হবে। প্রয়োজনীয় মোল অনুপাতের চেয়ে কম পরিমাণে ব্যবহৃত হওয়ায়, এই যে কম দেওয়ার কারণে উৎপাদের মোট পরিমাণ বিক্রিয়কটির পরিমাণের উপর নির্ভর করে, এই যে এটা কম দিছি এইটার উপর ডিপেন্ড করে এইটার পরিমাণও কমে যাবে। তখন ওই বিক্রিয়কটাকে বলবো হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কারণ কি, দেখো 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে 1 মোল মিথেনের সাথে, আমি দিছি 1 মোল অক্সিজেন, এটা বিক্রিয়া করবে কতর সাথে, হাফ মোল মিথেনের সাথে, বিক্রিয়া করে তৈরি করবে হাফ কার্বন ডাইঅক্সাইড, হাফ মোল কার্বন ডাইঅক্সাইড আর 1 মোল পানি। তো এই দেখো 2 মোলের জায়গায় 1 মোল তৈরি হলো, 1 মোলের জায়গায় হাফ মোল তৈরি হলো, উৎপাদের পরিমাণ কমে গেল। সো এখানে এই অক্সিজেনটাকে বলবো আমি হচ্ছে লিমিটিং বিক্রিয়া, এটাই সংজ্ঞা হিসেবে দেখাইছে। দেন আসো পড়ি কি বলছে। প্রাথমিক অবস্থায় রকেটের জ্বালানি রূপে তরল হাইড্রোজেন এবং তরল নাইট্রোজেন টেট্রা অক্সাইড ব্যবহৃত হতো। উভয় তরলের সংস্পর্শে বিস্ফোরণ সহ নাইট্রোজেন গ্যাস এবং স্টিমের প্রবল চাপ সৃষ্টি হয়। স্টিম মানে হচ্ছে পানি, স্টিম মানে হচ্ছে পানি গ্যাসীয় অবস্থায়। তো দেখো এখানে বলছে এতটুকু এইটা ছিল, এতটুকু এইটা ছিল, মিশাইলে উৎপন্ন নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 25°C তাপমাত্রায় কত? এই অঙ্কটা মনে হয় গতদিন আমরা দেখছি লিমিটিং বিক্রিয়ক দেখে, এই যে পরিমাণটা দেখে বুঝতেছি এটা আমরা গতদিন দেখছি। তোমাকে মনে দেখতে বলছিলাম এগুলা, এটা দেখতে বলছিলাম। উৎপাতে গ্যাসের আয়তন, এটা দেখছো? জি ভাই। না না এটা দেখো নাই, এটা দেখো নাই। উৎপাতে গ্যাসের আয়তন দেখা হয়েছে, দ্রবণের এখান থেকে দেখানো হয় নাই, তোমাকে মনে হয় বলছিলাম এই অঙ্কটা করে দেখতে। এই জায়গা থেকে আমরা শুরু করব। ওকে ঠিক আছে, দেখো কি বলছে দেখি। দ্রবণের মোলার ঘনমাত্রা বা মোলারিটি সংজ্ঞা দিবে, মোলারিটি আসলে এটা কি বা ইয়াটা কি। তো দেখো মোলারিটি সংজ্ঞা দিছে, এই সংজ্ঞাটা ডিরেক্টলি অনেক সময় আসে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের যত মোল, এটা যে কোনো দ্রবের হইতে পারে, তুমি যে কোনো দ্রবের মোলারিটি বের করতে পারো। তো সংজ্ঞা দিছে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে সেই মোল সংখ্যাটাকে তার মোলারিটি বলে। মানে তুমি যে কোনো দ্রব্য নিতে পারো, ধরো তুমি সোডিয়াম কার্বনেট নিলা, তুমি ধরো ক্যালসিয়াম ক্লোরাইড নিলা, তুমি যে কোনো দ্রব্যই নাও, এইটা 1 লিটার দ্রবণে যতটুকু দ্রবীভূত হবে, এইটা 1 লিটার দ্রবণে ততটুকু দ্রবীভূত হবে না, এইটা আলাদা পরিমাণ দ্রবীভূত হবে, এইটা আলাদা পরিমাণ দ্রবীভূত হবে 1 লিটার দ্রবণে। সো 1 লিটার দ্রবণে এই দ্রব্যটার যতটুকু দ্রবীভূত হবে ওইটা হচ্ছে এই যৌগের মোলারিটি। 1 লিটার দ্রবণে এই যৌগটা যতটুকু দ্রবীভূত হবে ওইটা হচ্ছে এই যৌগের মোলারিটি। সো দ্রব অনুযায়ী মোলারিটি আলাদা। মেন কথা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো একটি দ্রব 1 লিটার দ্রবণে যতটুকু দ্রবীভূত হয় সেটাকে বলা হচ্ছে মোলারিটি।
তো দেখো এটাকে এম দিয়ে প্রকাশ করতেছে। এম ইজ ইকুয়ালস টু দ্রব কতটুকু দিছো সেটার মোল সংখ্যা আর দ্রবণের আয়তন লিটারে, মানে মোল মোল পার লিটার। ইউনিটটা হচ্ছে মোল পার লিটার, মানে 1 লিটার দ্রবণে কতটুকু দিছো এটা বের হবে। তো দেখো মোল পার লিটার, মোল সংখ্যা ডিভাইড বাই দ্রবের আয়তন, দ্রবের আয়তন লিটার ইউনিটে। আর এন এন সমান আমরা জানি, তুমি যদি দ্রবের ভরটাকে আণবিক ভর দিয়ে ভাগ দাও তাহলে তুমি এন পাবা। মানে এই পুরাটাকে যদি তুমি আয়তনটা দিয়ে ভাগ দাও তাহলে তোমার এটার ইউনিট হচ্ছে মোল আর এটার ইউনিট লিটার। তোমার আলটিমেটলি ইউনিটটা হবে মোল পার লিটার, যেটাকে আবার একবারে এম দিয়েও লেখা হয়। তো এটা অ্যাকচুয়ালি এখানে বলছে দেখো। দেন দেখো একটা ছোট ইয়া দিয়ে বুঝাইছে যে 30°C তাপমাত্রায়, যেহেতু নির্দিষ্ট তাপমাত্রা এইভাবে তাপমাত্রা বলে দিতে হয়। তোমাকে বলতে পারে 30°C তাপমাত্রায় সোডিয়াম কার্বনেটের মোলারিটি এত, বলতে কি বুঝো? এরকম প্রশ্ন আসে না? তখন বলতে হবে আমি এটা বলতে বুঝি 30°C তাপমাত্রায় 1 লিটার দ্রবণে সোডিয়াম কার্বনেট এতটুকু বা এত গ্রাম দ্রবীভূত হয়, এভাবে লিখতে হয়। তো দেখো বলছে 500 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে এত গ্রাম দ্রবীভূত আছে, মোলারিটি কত? তো দেখো 500 ml আয়তন দিয়ে দিছে, গ্রাম দিয়ে দিছে। কথা হচ্ছে গ্রাম কতটুকু আছে এটা দিছে, কিন্তু এটা কিন্তু মোল সংখ্যা না, এটা কিন্তু এন না। সো আমাকে এন বের করতে হবে। তো আমি জানি মোলারিটি ইজ ইকুয়ালস টু উপরে থাকে মোল সংখ্যা, মানে যত গ্রাম দিছে ওইটা ডিভাইড বাই এর মোলার ভর, মানে হচ্ছে 106 ডিভাইডেড বাই যত এমএল দিছে। এটা কি এটা মিলিলিটার ইউনিটে আছে, কিন্তু আমার লাগবে লিটারে। তো 500 মিলিলিটার মানে হাফ লিটার। তো তুমি যেটা পাবা ওইটা হচ্ছে মোল পার লিটারে। ইউনিট চেঞ্জ করছে কিন্তু, এটা মিলিলিটারে ছিল কিন্তু আমার লাগবে হচ্ছে লিটারে, এটা খেয়াল রাখতে হবে। দেন দেখো মোলার দ্রবণকে বলতে কি বোঝায়? মোলার দ্রবণ বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবীভূত আছে, দেখে ওটাকে মোলার বলতেছে। ডেসিমোলার মানে তোমার 0.1 দ্রবীভূত থাকে, মানে 1 দশমাংশ দ্রবীভূত থাকে ডেসিমোলার। 0.5 মানে সেমিমোলার। এরকম মানে জিনিসগুলো অনেক সময় এমসিকিউ তে আসে যে মোলার মানে কি। মোলার মানে হচ্ছে 1 মোল দ্রবীভূত থাকে 1 লিটারে। ডেসিমোলার মানে ডেসি মানে যেহেতু 0.1, তো 0.1 মোল দ্রবীভূত থাকে 1 লিটারে। সেমি মানে হচ্ছে হাফ, তো 0.5 মোল দ্রবীভূত থাকে 1 লিটারে। এরকম আরো থাকতে পারে, সেন্টিমোলার হইতে পারে, ডেসি হইতে পারে, ডেকা হইতে পারে, এরকম অনেক কিছু হয়, বাট সব আসে না অ্যাকচুয়ালি, আমার এগুলোই মনে রাখা লাগে। ওকে, দেন দেখি সামনে কি বলছে। এগুলো লাগবে না। ওকে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমাকে বলবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলা বা কাকে বলে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনগুলা বা কাকে বলে। তো জিনিসটা কি এটা বলবে। তো দেখো বলছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের নমুনা দিয়ে তৈরি করা দ্রবণের ঘনমাত্রা অনেক কিছু লিখছে এখানে। দেখো বলছে যে সকল কঠিন রাসায়নিক পদার্থকে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, এরা বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, এদের ওজন নেওয়ার সময় রাসায়নিক নিকটিকে ক্ষয় করে না, এদের দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, এদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। কন্ডিশন গুলো দেখো, সংজ্ঞার মধ্যে কিন্তু বলে দিছে এদেরকে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। বিশুদ্ধ অবস্থায় মানে একদম পিওর তৈরি হয়, মানে ওরাই তৈরি হচ্ছে, আর কেউ এখানে নাই। দেন এরা বাতাসের সাথে, মানে তোমার বাতাসে যে পানি থাকে, অক্সিজেন থাকে, এদের দ্বারা আক্রান্ত হয় না বা এদের সাথে বিক্রিয়া করে না। ওজন নেওয়ার সময় যখন তুমি ওয়েটিং স্কেলে এদের ওজন নাও, তখন এরা এই স্কেলটার সাথে বিক্রিয়া করে এটাকে ক্ষয় করে না। দেন এদের ঘনমাত্রা দীর্ঘ সময় অপরিবর্তিত থাকে। দীর্ঘ মানে ঘনমাত্রা চেঞ্জ হয় না। তুমি যদি একটা পাত্রে 1 মোলার দ্রবণ রেখে দাও, সেটা দীর্ঘ সময় ধরে এটাই থাকে, এটা চেঞ্জ হয়ে যায় না। এই ধরনের যৌগগুলোকে বলতেছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন যেমন অনার্দ্র সোডিয়াম কার্বনেট। অনার্দ্র বলতে যার মধ্যে আর্দ্রতা নাই। দেন
ইথানোয়িক বা অক্সালিক অ্যাসিড, ইথেন ডায়োইক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড, এটা মনে রাখার দরকার নেই। অক্সালিক অ্যাসিড দেখতে কেমন? হুক, এটা হচ্ছে হুক্কু, আর সাথে 2 অণু পানি। দেন পটাশিয়াম ডাইক্রোমেট, দেন আবারও ইথেন ডায়োয়েট বলছে না, সোডিয়াম, এটা আসলে এই সেম জিনিসই, এইচ এর জায়গায় সোডিয়াম। এই যৌগগুলা ধরো, এরকম আরো যৌগ আছে, এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড। দেন সেকেন্ডারিতে আসো। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? যে পদার্থের, দেখো, যে পদার্থের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ডের 4টি বৈশিষ্ট্য, যেমন বিশুদ্ধতা, বাতাসে অপরিবর্তিত থাকা, নিক্তির ক্ষয় না করা এবং ঘনমাত্রা অপরিবর্তিত থাকা, এদের একটির অভাব ঘটে, কোনো একটির অভাব ঘটে, তাদেরকে বলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন কস্টিক সোডা, HCl, H2SO4, KMnO4, সোডিয়াম থায়োসালফেট, অনেক কিছু বলছে। এখন কথা হলো তুমি বুঝবা কেমনে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি? তোমাকে যদি একটা পদার্থ দেয়, আমি যদি তোমাকে বলি H2SO4 এটা প্রাইমারি নাকি সেকেন্ডারি, এটা কিভাবে বুঝবা? হুম? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, 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 আমি বললাম, শুনছো তো? তুমি তো আমার কথা শুনতে পাচ্ছ? মাঝখানে শোনা যাচ্ছিল না কিছু। আচ্ছা, আমি আবার বলি। এখানে হচ্ছে 2টা পদার্থ দেওয়া আছে, একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বৈশিষ্ট্য কি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে এরা বিশুদ্ধ অবস্থায় তৈরি করা যায়, এরা বাতাসের অক্সিজেন, পানি এগুলো দ্বারা আক্রান্ত হয় না। দেন এরা ওজন নেওয়ার সময় রাসায়নিক নিক্তি বা ওয়েট মেশিনের সাথে বিক্রিয়া করে না বা ক্ষয়ক্ষতি হয় না। এদের ঘনমাত্রা দীর্ঘ সময় অপরিবর্তিত থাকে। এই যে 4টা বৈশিষ্ট্য আছে, এই 4টা বৈশিষ্ট্য যেগুলা পদার্থের মধ্যে থাকে তারা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, যেমন উদাহরণ দিছে। আর যাদের মধ্যে থাকে না, এদের একটারও যদি অভাব ঘটে, ওরা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এটা হলো মেন সংজ্ঞা। And কথা হচ্ছে তুমি বুঝবা কেমনে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি? তো ভাইয়া, এটা কেমনে বুঝবো? উম, একটু ট্রিকি, মানে ট্রিক আছে। জি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে ম্যাক্সিমাম সময়ই কার্বন থাকে, সেকেন্ডারি কোনোটার মধ্যেই কার্বন থাকে না। এক্সেপশনাল পটাশিয়াম ডাইক্রোমেট বাদে। এটা কিন্তু ঠিক, এটা কোনো মানে ধরো, এটা রিসার্চের কিছু না, মানে ধরো এটা যে কেউ ইয়া করে বলছে এটাই হয় এরকম না, বুঝছো? মনে রাখার জন্য যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে কোনো কিছু দিবা তুমি, মানে তোমাকে যদি বলে এটা প্রাইমারি নাকি সেকেন্ডারি, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, তুমি জাস্ট খুঁজবা কার্বন আছে কি নাই। যদি কার্বন থাকে ওইটা প্রাইমারি, যদি কার্বন না থাকে ওইটা সেকেন্ডারি। এক্সেপশনাল জি ভাইয়া, পটাশিয়াম আরেকটা ভাইয়া, ডাইক্রোমেট। যদি কার্বন থাকে সেটা হচ্ছে। কার্বন থাকলে প্রাইমারি। দেখো কার্বন আছে, এই যে কার্বন, এই যে কার্বন, এই যে কার্বন, কিন্তু সেকেন্ডারি কোনোটাতেই কার্বন থাকবে না, থাকবে না, তোমাকে যেটাই দিক সেকেন্ডারি গুলোতে কার্বন থাকবে না। শুধু এক্সেপশনাল কি? এক্সেপশনাল হচ্ছে এটা K2Cr2O7, এটা মনে রাখতে হবে কারণ এটার মধ্যে কিন্তু কার্বন নাই, বাট এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, বুঝছো? বুঝছি ভাইয়া। এটা মনে রাখবা, এই একটাই মনে রাখবা, আর মনে রাখবা কার্বন থাকলে প্রাইমারি, তাইলেই হবে। সংজ্ঞা, তো সংজ্ঞার জন্য এই 4টা বৈশিষ্ট্য মনে রাখবা, এন্ড ইউ ক্যান ডু এনিথিং দেন। তুমি যে এগুলা উদাহরণও যে মনে রাখতে হবে এরকম মনে হয়, তুমি লিখতে পারো, তুমি যে কোনো হাইড্রোকার্বনের নাম লিখে দিবা, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে। এন্ড সেকেন্ডারির মধ্যে যে কোনো অজৈব অ্যাসিড, এই যে যেগুলোর নাম শুনতেছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট,
সোডিয়াম জি ভাই। থায়োসালফেট, কস্টিক সোডা, HCl, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো সব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। কারণ এগুলা কি হবে, যেহেতু অ্যাসিড, অ্যাসিড কি করে, জি রাসায়নিক নিকটির ক্ষয় করবে জি করবে দেন এদের ঘনমাত্রা আস্তে আস্তে কমতে থাকতে পারে, এরকম মানে এরকম অনেক প্রবলেম, কোনো একটা বৈশিষ্ট্য মিস যাবে। সো উদাহরণগুলো তুমি নিজেই বলতে পারবা, শুধু এইটা মনে রাখতে হবে যে কার্বন থাকলে প্রাইমারি হবে, কারণ তোমাকে এমসিকিউ তো দাগাইতে হবে, তো তোমাকে অনেকগুলা দিবে, আননোন কিছু দিতে পারে। তো দেখবা কার্বন আছে কিনা, যদি কার্বন থাকে তাহলে প্রাইমারি হবে। এক্সেপশনাল পটাশিয়াম ডাই K2Cr2O7, এইটা, এটার মধ্যে কার্বন নাই, তারপরেও প্রাইমারি। সেকেন্ডারি গুলাতে কার্বন থাকবে না। তো এটাই মেনলি, এখানে থেকে তোমাকে খ নাম্বারের প্রশ্ন করতে পারে, আবার এমসিকিউ দিতে পারে। দেন দেখি সামনে কি বলছে। মোলারিটি গণনার জন্য বলছে, দেখো কামাল এত গ্রাম সালফিউরিক অ্যাসিড নিছে, সো এটা ওয়েট। সালফিউরিক অ্যাসিড নিছে, এটার ভর আমি জানি, মোলার ভর জানি, আয়তন দিছে। এই অ্যাসিডের মোলারিটি কত, সো মোলারিটি কেমন হবে, মোলার ভর হচ্ছে 98, ওয়েট দিয়ে দিছে 2.355 গ্রাম, একটা গ্রাম, ভলিউম হচ্ছে 50 ml, যেটা আমার লাগবে লিটারে, মানে এটাকে আমি 1000 দিয়ে ভাগ দিব। তাইলে আমি কি পাবো, আমি যদি ডব্লিউ ডিভাইড বাই এম ডিভাইডেড বাই ভলিউম করি, তাইলে আমি মোলারিটি পাবো। দেখো এই যে ডব্লিউ ডিভাইড বাই এম, এইটা ডিভাইডেড বাই ভলিউম করে এম বের হচ্ছে, এত মোলার। বুঝছো, ওই একই জিনিস আবার করছে, ছোট জিনিস। দেন বলছে হাইড্রো বাজারে বাণিজ্যিক হাইড্রোক্লোরিক অ্যাসিড এত মোলার, ওই রূপ 12 মোলার বাণিজ্যিক অ্যাসিডের এত ml এ কত মোল থাকে, তাইলে আমাকে মোলারিটি দিয়ে দিছে, মানে 12 ইজ ইকুয়ালস টু এন ডিভাইড বাই ভি, এটা আমি জানি। সো এন ভি দিয়ে দিছে হচ্ছে 300 ml, মানে 0.3 লিটার। তাইলে কত মোল থাকবে, কত মোল থাকবে, এন ইজ ইকুয়ালস টু 0.3 ইন্টু 12, মানে 4 মোল, এরকম। 0.3 করলে 4 আসে না, 3, আচ্ছা 4 আসে না, একটু কম আসে, সরি, এই যে 3.6 মোল। বুঝছো কি করছে, ওই একই জিনিস, ছোট ইয়া, এগুলো এগুলো অঙ্ক দিবে ওরা। জি ভাই। দেন ছোটখাটো জিনিস, মানে জাস্ট কনসেপ্ট বোঝাচ্ছে, অঙ্কে ঢুকবে এগুলো, আসলে বড় অঙ্কের পার্ট হিসেবে থাকবে, মানে আগে যে অঙ্কগুলো করছো ওগুলার পার্ট হিসেবে এগুলো ঢুকবে, এখন ছোট ছোট অঙ্ক দিয়ে জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছে। যেমন দেখো মোলারিটি শতকরা এবং পিপিএম, মোলারিটি থেকে শতকরা এবং পিপিএম এককে রূপান্তর। তো আমরা দেখছি অনেক সময় বলা থাকে 10% কস্টিক সোডা, থাকে না, এরকম বলা থাকে না, 15% কস্টিক পটাশ, থাকে তো। তো আমি কেমনে বের করি, বলা থাকে 10% H2SO4। বলছিলাম একবার যে এরকম পার্সেন্টেজ দেওয়া থাকলে মোলারিটি বের করার জন্য যত পার্সেন্ট দেওয়া থাকে অত ইন্টু 10 ডিভাইডেড বাই ভর করা লাগে, এটা হলো ফর্মুলা। যত পার্সেন্ট থাকে অত ইন্টু 10 ডিভাইড বাই ওইটার ভর করলে মোলারিটিটা আসে। এই দেখবো, এটা হচ্ছে আগে দেখাইছিলাম একবার, পার্সেন্টেজ থেকে মোলারিটি বের করার ফর্মুলা। দেখি সামনে কি বলছে এখানে। বলছে মোলারিটি হইলো, মোলারিটি সংজ্ঞা লিখছে, মোলারিটি হচ্ছে 1 লিটার দ্রবণে কতটুকু দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাটা। দেন দ্রবের শতকরা হারটা কি দেখা বলছে, শতকরা হার বলতে বোঝায় দ্রবকে দ্রবণের মোট ভর বা আয়তনের প্রতি শতাংশর রূপান্তরে প্রকাশ করা। এটা আসলে বলছে তুমি এই সেম জিনিসটাকে শতকরা রূপে প্রকাশ করতেছো অ্যাকচুয়ালি। দেখো বলছে দ্রবকে দ্রবণের মোট ভর বা আয়তনের প্রতি শত অংশের বা শতকরা অংশ রূপে প্রকাশ করা হচ্ছে, মানে এটা আসলে একটু বেশি ভরের, এইটুকু ভুলে যাও, এইটুকু আরো কনফিউজ করছে। দ্রবকে দ্রবণের মোট ভর বা আয়তনের শতকরা অংশ রূপে প্রকাশ করাই হচ্ছে শতকরা হারটা। তো এটা কয়েকভাবে করা যায়, একটা হচ্ছে দেখো শতকরা ভর, ডব্লু বাই ডব্লু, মানে হচ্ছে তুমি দেখো অনুপাতটা কিসের, দ্রব বাই দ্রবণের, জি তাই না। দেখো দ্রবকে দ্রবণের অংশের, মানে দ্রবটা কি,
দ্রবণটা হচ্ছে এই পুরা ইয়াটাই দ্রবণ, আর দ্রবটা হচ্ছে এর মধ্যে তুমি যে জিনিসটা গুলাইছো ওইটা। শতকরা ভর মানে যতটুকু তুমি গুলাইছো ওইটা ডিভাইড বাই পুরা দ্রবণটা। তো ওইটাই বলতেছে। তো একটা হইতে পারে ডব্লু বাই ডব্লু। ডব্লু বাই ডব্লু মানে কি, তোমার দ্রব যেটা ছিল ওইটাও গ্রাম এককে আছে, দ্রবণটাও তুমি গ্রাম এককে মানে ভর নিছো, তোমার এইটারও ভর দেওয়া আছে এইটারও ভর দেওয়া আছে, দেখে বলতেছে শতকরা ভর। বুঝছো কি বলছি? তোমার দুইটার অনুপাতটা হলো আমার শতকরা, দ্রব বাই দ্রবণ এটার অনুপাত। এখন আমি কি করতে পারি, দ্রবে মানে আমি তো আয়তন নিতে পারি, ভর নিতে পারি, অনেক কিছু নিতে পারি। দ্রবণ যেটা আছে আমি এই দ্রবণের চাইলে ভর নিতে পারি, আমি এটার চাইলে আয়তনও নিতে পারি। দ্রব যেটা আছে এটারও আমি চাইলে ভর নিতে পারি, এটার আয়তনও নিতে পারি, তাই না? জি ভাইয়া। মানে আমি গ্রাম এককেও দেখাইতে পারি, আমি মিলিলিটার বা লিটার এককেও দেখাইতে পারি। সো ভর এককের জি যেটা এটাকে বলতেছে হচ্ছে ধরো ডব্লু, ভরে নিছে অথবা ভলিউমে নিছে, এটাও সেম, ভরে নিছে অথবা ভলিউমে নিছে। এখন কম্বিনেশন কয়টা, এইটার কম্বিনেশন কয়টা হয়, হইতে পারে ডব্লু বাই ডব্লু মানে দ্রবটাও ভরে নেওয়া, দ্রবণটাও ভরে নেওয়া, হইতে পারে ভলিউম বাই ভলিউম, দ্রব দ্রবণ দুইটাই ভলিউমে নেওয়া, অথবা হইতে পারে দ্রবটা ভরে নেওয়া আর দ্রবণটা ভলিউমে নেওয়া। দেখো ডব্লু বাই ডব্লু, ভি বাই ভি যেটা বলতে শতকরা আয়তন শতকরা ভর, আর একটা হচ্ছে ডব্লু বাই ভি শতকরা ভর বাই আয়তন। তিন ভাবে শতকরাটা প্রকাশ করতেছে, বুঝছো? এটা এখানে লিখছে। এখন একে একে কিভাবে বের করবে এটা দেখাবে। তো প্রথমে আসো শতকরা ভরে। শতকরা ভর মানে ডব্লু বাই ডব্লু, দ্রবটাকেও ভরে নিবা দ্রবণটাকেও ভরে নিবা। কেমনে বের করে, দ্রবের শতকরা ভর ইজ ইকুয়ালস টু দ্রবের ভর ডিভাইড বাই দ্রব প্লাস দ্রাবক মানে কি, দ্রবণের ভর, দ্রবের ভর বা দ্রবণের ভর ইন্টু 100 করলে তুমি পাবা হচ্ছে শতকরা ভর। সিম্পল ফর্মুলা। ওকে, দেন দেখো শতকরা ভর বাই আয়তন, 2 নাম্বার, এটা হচ্ছে ভর বাই আয়তন। তাইলে দ্রব হবে ভরে, তো দ্রবের ভর, দ্রবণ হবে আয়তনে, দ্রবণের আয়তন ইন্টু 100%। একই ফর্মুলা, জাস্ট উপরেরটা গ্রাম নিচেরটা ভলিউম যেটা মিলিলিটার ইউনিটে নিছে। এখানে উপরেরটা নিছিল গ্রামে, নিচেরটাও নিছিল গ্রামে, দেখে ডব্লু বাই ডব্লু বলতেছিল। এখানে উপরেরটা নিচে গ্রামে মানে ডব্লু, নিচেরটা নিচে ভলিউমে মানে মিলিলিটারে মানে হচ্ছে ভলিউমে, এটা ডব্লু বাই ভি। থার্ডটা কই দেখাইছে, থার্ডটা হচ্ছে এইটা ভলিউম বাই ভলিউম। দেখো দ্রবেরও আয়তন নিচে মিলিলিটারে মানে ভলিউম, দ্রবণেরও আয়তন নিচে মিলিলিটারে মানে ভলিউম, ডিপি বাই ভি। ফর্মুলা সেম, ফর্মুলা হচ্ছে দ্রব ডিভাইড বাই দ্রবণ ইন্টু 100। ভি বাই ভি হইলে এটা মিলিলিটারে এটা মিলিলিটারে, যদি ডব্লু বাই ডব্লু হয় এটা গ্রামে এটা গ্রামে, আর যদি ভি বাই ডব্লু হয় ডব্লু বাই ভি হয় তাহলে এটা গ্রামে এটা মিলিলিটারে। তিনটার সূত্র সেম। ওকে, এতটুকু ওকে? জি ভাইয়া। সিম্পল জিনিস। এবার আসো পিপিএম এর কথা। দেখো বলছে পিপিএম কি, পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন, আর পিপিবি হচ্ছে পার্টস পার বিলিয়ন। একটা হচ্ছে 10⁶, আর একটা হচ্ছে 10⁹। দেখো পিপিএম এর সংজ্ঞা দিছে, পিপিএম দ্বারা বোঝায় দ্রবের ভরকে দ্রবণ মিশ্রণের ভরের এত অংশরূপে প্রকাশ করা। দ্রবের ভরটাকে দ্রবণের ভরের 10 লক্ষ মানে 10⁶ ভর রূপে প্রকাশ করতে হবে। মানে ধরো তুমি দেখাবা যে একটা একটা দ্রব দ্রবণটার 10 লক্ষ ভাগের কত ভাগ, এইটা হচ্ছে পিপিএম। আর যদি বলো 10⁹ ভাগের কত ভাগ, এটা হচ্ছে
পিপিবি। বুঝছো কি বলছে এখানে? পিপিএম আর পিপিবি। পিপিএম হচ্ছে পার্টস পার মিলিয়ন। একটা দ্রবণের ভিতরে কি থাকে? দ্রবও থাকে, দ্রাবকও থাকে। তাইলে একটা দ্রবণকে যদি তুমি 10⁶, মানে 10 লক্ষ ভাগে ভাগ করো, এই 10 লক্ষ ভাগের মধ্যে কত ভাগ হচ্ছে দ্রব, এই সংখ্যাটাকে বলতেছে কত? পিপিএম। বুঝছো? একটা দ্রবণকে তুমি জি 10 লক্ষ ভাগ করছো, এই 10 লক্ষ ভাগের মধ্যে কত ভাগ দ্রব আছে, এইটাই হচ্ছে তার পিপিএম। আর তুমি যদি 10 লক্ষ না করে, মানে 10⁶ না করে, ওটা যদি 10⁹ ভাগ করো, মানে 1 বিলিয়ন ভাগ করো, তখন ওইটার মধ্যে যতটুকু পরিমাণ হচ্ছে দ্রব থাকবে ওটাকে বলবে পিপিবি। এখন এই জিনিসটা আমাকে কনভার্ট করতে হবে, মানে আমাকে মোলারিটিকে, মোলারিটি যেটা আমি পড়তেছিলাম, মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, এইটাকে কনভার্ট করে হয় পার্সেন্টেজে আনতে হবে। পার্সেন্টেজ আমি আবার কয়েক ভাবে দেখতেছি, একটা হচ্ছে ডব্লিউ বাই ডব্লিউ পার্সেন্টেজ হইতে পারে, ভি বাই ভি পার্সেন্টেজ হইতে পারে, ডব্লিউ বাই ভি পার্সেন্টেজ হইতে পারে, এটাতে কনভার্ট করতে হবে। অথবা আমাকে বলবে এটা থেকে পিপিএম অথবা পিপিবি তে কনভার্ট করে বলো পিপিএম কত, পিপিবি কত। দেখবা হচ্ছে ইয়ার রিলেটেড যেগুলো থাকে, ধরো পিএইচ, পিএইচ রিলেট, পিএইচ আছে, পিএইচ তো করে না, আহ, আরো অনেক ধরনের, ধরো ক্ষারতা পরীক্ষা করে, তারপরে তোমার এনভায়রনমেন্টের কিছু জিনিস আছে যেগুলা টেস্ট করে, এটাকে কি বলে, অ্যালকালিনিটি টেস্ট করে, তারপরে তোমার হচ্ছে, আমি তো ভুলে গেলাম টেস্ট গুলার নাম। এগুলা সবগুলাতে দেখবা পিপিএম, পিপিবি এগুলা এগুলা নিয়ে করে। দেখবা হচ্ছে তোমার বিভিন্ন কিছুর মাত্রা লিখে, যে ধরো আর্সেনিক, আর্সেনিক 0.5 এত মিলিলিটার হইতে হয়, এত পিপিএম হইতে হয়, এরকম ইউনিট হিসেবে ইউজ করে। তো এগুলো অ্যাকচুয়ালি মোলারিটিকে বোঝায়। তো পিপিএম টা ইউজ করে কেন? এটা অনেক ছোট জিনিসগুলোর জন্য ইউজ করে। তো অনেক সময় এটাকে তোমাকে কনভার্ট করতে বলবে, অথবা দিয়ে দিবে, ওইটাকে কনভার্ট করে তোমাকে তোমার মতো ইউজ করতে হবে। তো দেখো এখানে পিপিএম এ কনভার্ট করার সূত্র দিছে, যদি ডব্লিউ বাই ডব্লিউ তে থাকে, পিপিএম এ কিভাবে কনভার্ট করছে দেখো। এটা কি, আমরা যেটা পার্সেন্টেজ করছি ওইটার সূত্র কি ছিল? সূত্র ছিল এটা ইন্টু 100, হ্যাঁ এটা ইন্টু 100। 100টা মানে কি? 100 ভাগের 1 ভাগ ছিল এটা, মানে 100 ভাগের কত ভাগ ছিল? এটা তো পার্সেন্টেজ, তাই না? পার্সেন্টেজ জি যেটা, ভাই ওইটা হচ্ছে 100 ভাগের কত ভাগ, দেখে আমি 100 দিয়ে গুণ করতেছিলাম। আমার কাছে চাইছে 10⁶ ভাগের কত ভাগ, তাহলে আমি কি দিয়ে গুণ করবো? 10⁶ দিয়ে গুণ করবো। আমাকে যদি বলে 10⁹ ভাগের কত ভাগ, আমি 10⁹ দিয়ে গুণ করবো। এই রেশিওটা আলটিমেটলি সেম, তাই না? এটা ছিল 100 ভাগের কত ভাগ, শতকরা। এটা হচ্ছে পিপিএম, এটা হচ্ছে শতকরা, আর এটা হচ্ছে পিপিবি। সেম ফর পরের গুলাও দেখো, কোথায় পিপিএমভি বানাইছে, মানে ইয়ে হবে লিখছে। দেখো আমি অঙ্কগুলা দেখি, এখানে কি বলছে, এত এমএল কস্টিক সোডা, 5 গ্রাম এনওএইচ আছে, পিপিএম এ ঘনমাত্রা কত, এটা বের করতে বলছে। পিপিএম এ ঘনমাত্রা কত, এটা বের করতে বলছে। দেখো একটা দেওয়া আছে, দেখো দ্রবণে দেওয়া আছে, দেখো কস্টিক সোডার দ্রবণে এত গ্রাম কস্টিক সোডা আসে, তাহলে দ্রবণের কি ভলিউমে দেওয়া, আর ইয়াটা দেওয়া হচ্ছে গ্রামে, তাইলে আমি পিপিএম ডব্লিউ বাই ভি তে আসবে। তো আমি পিপিএম টা পাবো কিভাবে, কি দ্রবের ভর মানে 5 গ্রাম উপরে থাকবে, দ্রবণের 100 ml নিচে থাকবে, ইন্টু যেহেতু পিপিএম বলছে 10⁶ পাবো, এটাই পিপিএম। এটা করছে, এই অনুপাতটা তো আগেই শিখছি, সাথে 10⁶ গুণ করে দিছে। দেন দেখো বলছে একটি পাত্রে এত এমএল এত পার্সেন্ট এত ইয়া আছে, পিপিএম এ ঘনমাত্রা কত। এটা কি করছে, এটাতে কি করছে বলো? এখানে উদাহরণ 2 না ভাইয়া? উদাহরণ 2। একটু চিন্তা করলে এখানে আর কিছু করারই দরকার নেই, কারণ দেখো জি ভাইয়া আমরা এখানে এখানে তো দেখছিলাম এই রেশিওটা তো সেম, যখন শতকরা চায় 100 দিয়ে গুণ করি, যখন পিপিএম চায় 10⁶ দিয়ে গুণ করি, আর যখন পিপিবি পাই 10⁹ দিয়ে গুণ করি। তো
জিনিসটা দেখো এত পার্সেন্ট আছে, মানে এটা শতকরাতে দেখাচ্ছে 2.55%, মানে অলরেডি এটার সাথে 100 গুণ করা আছে, রাইট? জি ভাইয়া। এটাকে যদি তুমি 100 দিয়ে ভাগ দাও, এটা কি হবে? ওই রেশিওটা ইন্টু 10⁶ ppm আসবে। দেখো যে 100 10⁶ থাকবে 10⁴ এত ppm, বুঝছো? জি ভাইয়া। শতকরা দেওয়া ছিল, ppm এ কনভার্ট করলাম। এটাতে শতকরা দেওয়া ছিল না, একদম ইনিশিয়াল ডেটা দেওয়া ছিল, ppm এ কনভার্ট ইজিলি হয়েছে। কিন্তু এটাতে মিডল স্টেজে এসে দেওয়া আছে, মানে তুমি যেটা এখান থেকে শতকরা বানাচ্ছিলা, দেন ইয়া করতেছিলা, এটা মিডল স্টেটে এখানেই দেওয়া আছে, তো ডিরেক্টলি জাস্ট 10⁴ দিয়ে গুণ করলে হয়ে গেছে। দেন দেখো এখানে শতকরা, এটা ভি বাই ভিটা একটু আলাদা, এখানে ppm না দিয়ে এখানে ppmv হয়, পার্টস পার মিলিয়ন বাই ভলিউম। দেখো পার্টস পার মিলিয়ন বাই ভলিউম, কারণ এই যে ভি বাই ভি তুলনা করতেছে, দেখে ফর্মুলা সেমই, জাস্ট নামটা আলাদা দেখাচ্ছে, ফর্মুলা সেমই। দ্রবর আয়তন নির্দ্রবণের আয়তন। তো দেখো একটি পাত্রে এত ml 5% আছে, ppm ইউনিটে কত হবে? দেখো 250 ml 5% আছে, ppm ইউনিট আবারও সেই 5%, মানে 5/100 ইন্টু 10⁶, 50,000। ওকে, এত দূর ওকে? জি ভাইয়া। ওকে, দেন দেখো মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ আমরা আগেও শিখছি, মোল ভগ্নাংশ কেমনে বের করে। আমরা হচ্ছে ওই যে ইয়ার অঙ্কগুলা করছিলাম তখন, চ্যাপ্টার 4 এর অঙ্কগুলা করছিলাম তখন আমরা মোল ভগ্নাংশ দেখছি, যে একটা ইয়ার মোল ভগ্নাংশ ইজ ইকুয়ালস টু দ্রবের মোল সংখ্যা আর দ্রবণটার মোল সংখ্যা দিয়ে ভাগ দিলে আমি মোল ভগ্নাংশ পাই। ওই যে মনে করো একটা বিক্রিয়া হচ্ছিল, বিক্রিয়ার সবগুলা মোল সংখ্যাকে যোগ করতেছিলাম, মোট মোল সংখ্যা, এটা হচ্ছে সেই মোট মোল সংখ্যা। আর যেই মৌলটার বা যেই যৌগটা নিচ্ছিলাম, ধরো এ প্লাস বি থেকে সি হচ্ছিল, সবগুলার ইয়া থেকে আমি এইটার মোল সংখ্যা ডিভাইড বাই টোটালটা ভাগ দিচ্ছিলাম। ওই সেম জিনিসটা এখানে দেখাইছে। দেখো বলছে দ্রবের মোল ভগ্নাংশ হচ্ছে দ্রবের মোল সংখ্যা ও দ্রবণের মোল সংখ্যার অনুপাত। দেখো দ্রবের মোল সংখ্যা এবং দ্রবণের উপাদান, দ্রবণটার উপাদান মানে দ্রব ও দ্রাবকের মোট মোল সংখ্যার অনুপাত, এটা আমরা আগে দেখছি, ওইটাই আবার এখানে বলছো, বুঝছো? এটা আমরা পড়ছি অলরেডি, অন্য চ্যাপ্টারে পড়ছি, এখানে জাস্ট আলাদাভাবে দেখাইছে, এই রিলেটেড জিনিসপাতি আসবে। দেন শতকরা মোল হিসেবে কেমনে বের করতাম? মোল ভগ্নাংশ যেটা পাবা ওইটাকে 100 দিয়ে গুণ করলেই তুমি শতকরাতে পেয়ে যাবে। দেন এখানে কি বলছে, মোলারিটি এবং শতকরার পরস্পর রূপান্তর, এটা আমরা দেখছি যে মোলারিটি থেকে শতকরা কেমনে বের করে। তো দেখো এই দেখো আমরা পড়বো হচ্ছে এইটা, এইটা এটা না, পার্সেন্টেজ দেওয়া থাকলে না, এটা না, আমরা পড়বো হচ্ছে এইটা, যেটা আমি একটু আগে দেখাইলাম, যে দেখো এখানে ডিরাইভ করছে, বাট আমার ডেরিভেশনটা লাগবে না, আমার জাস্ট ফর্মুলা মনে রাখতে হবে যে মোলারিটি ইজ ইকুয়ালস টু, যদি শতকরা দেওয়া থাকে ওই শতকরা পার্সেন্টেজটাকে 10 দিয়ে গুণ করতে হবে আর মোল সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। ধরো আমি যদি এটা পুরোপুরি লিখি, মোলারিটি, আর এটাকে মোলার ভর দিয়ে ভাগ দিতে হবে, এটা হচ্ছে মোলার ভর, যেটা একটু আগে বললাম। তো দেখো এখানে 1000/100 ছিল, কাটাকাটি করলে উপরে 10 পাবা, তো 10 দিয়ে গুণ করে আণবিক ভর দিয়ে ভাগ দিলে তুমি শতকরা পার্সেন্টেজকে ইয়াতে কনভার্ট করতে পারবা। যেমন দেখো এখানে বলছে, মানে এখানে উল্টাটা বলছে যে এত ml দ্রবণের ঘনমাত্রাকে শতকরা ভর এককে প্রকাশ করো। দেখো মোলারিটি দিয়ে দিছে, একটা জিনিসের ঘনমাত্রা হচ্ছে এত মোল, তাহলে আমরা জানি ইয়া ইজ ইকুয়ালস টু 10%, x% ডিভাইড বাই 10 ইন্টু কি ছিল, HCl ছিল, মানে HCl এর ভর কত, হাইড্রোজেন প্লাস 35.5, এটা। তাইলে আমি কি করতে পারি, এক্স পার্সেন্টেজ বের করার জন্য আমি লিখতে পারি 0.1 36.5 ডিভাইড বাই 10,
তাহলে আমি এটা পাবো, তাই না? জি তারপরে ভাইয়া। দেখো, এত কার্বন ডাই অক্সাইড শতকরা একক বের করো, একই অঙ্ক, উল্টা উল্টা ক্যালকুলেশন। আবার দেখো বলছে পার্সেন্টেজ দেওয়া আছে, মোলারিটি কত, তো 10 × 10 ডিভাইড বাই সোডিয়াম কার্বনেট 106, তুমি পাবা হচ্ছে এটা। দেখো এই 100 কাটা 10 × 10 ডিভাইড বাই 106, তো এটা মোলারিটি। তো পার্সেন্টেজ দেওয়া থাকলে কি করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়, ডিভাইড বাই মোল সংখ্যা। মানে এখানে দুই ধরনের একটা আছে, একটা হচ্ছে পার্সেন্টেজ দেওয়া থাকতেছে, একটা হচ্ছে মোলারিটিটাই দেওয়া থাকতেছে। তোমাকে যেটা দেওয়া থাকবে তুমি ফর্মুলা দিয়ে কনভার্ট করবে। এখানে এটাই বলছে, দেখো পার্সেন্টেজ দিয়ে দিছে, দেন বলছে জলীয় দ্রবণের ঘনত্ব এত, মোলারিটি কত হবে, মানে ঘনত্ব নিয়ে আসছে। তো দেখি কি করছে, বলছে বাণিজ্যিক 25% ভরের সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণের ঘনত্ব 25°C তাপমাত্রায় এত গ্রাম পার মিলিলিটার। সো বলছে 25%, 25% 25 ভরের H2SO4 ঘনত্ব এত, এত ঘনত্ব দ্রবণের, কি করছে এখানে, মোল সংখ্যা এবং 100 গ্রাম দ্রবণকে ঘনত্ব দ্বারা ভাগ করে মিলিলিটারে নিতে হবে। আচ্ছা নিল, দেন পরের দ্রবণের সময় বের করতে হবে। আচ্ছা এখানে করছে এটা কি দেখি, আমার 25% ভরের H2SO4 বলছে, এটার মানে হচ্ছে মানে ভর, 25% ভর বলছে, তো এখানে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে 100, মানে একটা জিনিসের মধ্যে 25% আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর বাকিটুকু আছে হচ্ছে পানি, এটা বুঝাইতেছে। তো এরপরে বলছে ঘনত্বের ব্যাপারে, তো 25 গ্রাম এটাকে বের করছে, মোল সংখ্যায় নিয়ে আসছে, এটাকে গ্রামে নিছে, গ্রাম ডিভাইড বাই ভর দিয়ে মোল সংখ্যা বের করছে। আর দ্রবণের হচ্ছে গ্রাম যেটা দেওয়া ছিল, দ্রবণটা ছিল 100 গ্রামের, ওইটাকে ঘনত্ব দিয়ে ভাগ দিয়ে মিলিলিটারে আনছে। আচ্ছা বুঝছি। এখানে যেটা করছে একটু ঘুরায় দেওয়া, বুঝছো? মানে আমরা ডিরেক্টলি যেটা বলতেছিল, দেখো এখানে বলতেছিল ডিরেক্টলি, দেখো 10% Na2CO3, এটা শতকরা পার্সেন্টেজ দেওয়া, আগের গুলাতেও যেমন শতকরা পার্সেন্টেজ ডিরেক্টলি লেখা ছিল, মানে পাশাপাশি মাঝখানে কিছু নাই, 10% এত মানে হচ্ছে শতকরা পরিমাণটাই দেওয়া। তো এখানে দেখো লিখছে 25% ভরের এত, 25% ভরের H2SO4, এটা একটু আলাদা জিনিস। সাথে বলছে 25°C তাপমাত্রায় এর ঘনত্ব, দ্রবণের ঘনত্ব এত, মানে আমরা জানি দ্রবণ সমান কত, কি হয়, দ্রবণ সমান হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। এখন আমাকে বলছে 25% ভরের H2SO4 আছে, মানে H2SO4 টা কি, দ্রব, বাকিটুকু হচ্ছে তো পানি অবশ্যই। তো আমার 25% মানে একটা জিনিসের 100 গ্রামে যদি হয়, 25 গ্রাম আছে হচ্ছে এটা, আর 75 গ্রাম হচ্ছে দ্রাবকটা, দুইটা মিলে আমার 100 গ্রাম হচ্ছে দ্রবণ আছে। তো এখানে যেটা করছে, আমার মোলারিটিতে বের করতে বলছে, যেহেতু মোলারিটি মানে কি, মোল সংখ্যা বা মোল পার লিটার মানে ভলিউম। তো আমাকে জিনিসটাকে এইটাতে নিয়ে আসতে হবে। তো এখন আমার মোল সংখ্যাটা কিসের, এটার, এখন ওয়েট দেওয়া থাকলে মোল সংখ্যা বের করে কেমনে, ভর দিয়ে ভাগ দিয়ে, সালফিউরিক অ্যাসিড দিয়ে ভর দিয়ে ভাগ দিয়ে মোল সংখ্যাটা বের করছে। সেম ভাবে আমার দ্রবণটা গ্রাম ইউনিটে ছিল, আমি গ্রাম ইউনিটে শতকরা পার্সেন্টেজে বের করতে পারতাম, কিন্তু আমাকে মোলারিটিতে চাইছে যেহেতু, আমাকে অবশ্যই দ্রবণটার ঘনমাত্রাকে মিলিলিটার ইউনিটে নিতে হবে। এখন মিলিলিটারে কেমনে নিব, আমরা জানি ঘনত্ব, ঘনত্ব ইজ ইকুয়ালস টু ভর বাই আয়তন। তাইলে আমাকে দেখো ভরটা দেওয়া আছে 100 গ্রাম, ঘনত্বটা দেওয়া আছে, তাহলে আয়তন কেমনে পাবো, আমি যদি ভরটাকে ঘনত্ব দিয়ে ভাগ দিই তাইলে, তো এই যে 100 গ্রাম দ্রবণের ভর ছিল, এটাকে ঘনত্ব দিয়ে ভাগ দিছে দিয়ে এটা মিলিলিটার ইউনিটে আসছে, কারণ ঘনত্বটা ছিল গ্রাম পার মিলিলিটার,
এর উপরে ছিল গ্রাম, গ্রাম গ্রাম কাটা গেছে, নিচের মিলিলিটারটা উপরে উঠে আসছে। তো আমি আমার মোল সংখ্যাও পাইলাম, আমার ভলিউমটাও পাইলাম। তো এখন এন বাই ভি করলেই আমার তোমার মোলারিটি চলে আসবে। তো এটা একটু এক্সেপশনাল। আগের গুলো ছোট ছোট, বাট এটা একটু এক্সেপশনাল, তো এটা ভালোভাবে দেখবা। দেন এখানে আচ্ছা কি ভাই। করছে, বিকল্প ভাবে করার ট্রাই করছে পার্সেন্টেজ দিয়ে, যে আমার পার্সেন্টেজ 25% ছিল। তো এইটুকু ভুলে যাও। এখানে ঘনত্বটাকে ইনকর্পোরেট করছে কিভাবে, যে কিভাবে বলবো এটা, মানে আমার জানি এখানে যেটা করছে, মোলারিটি ইজ ইকুয়ালস টু, আমরা জানি এক্স পার্সেন্ট, মানে যত পার্সেন্ট থাকে ওইটাকে আমরা 10 দিয়ে গুণ করি, ডিভাইড বাই কি, মোলার ভর বা আণবিক ভর, এটা করি। তো এখানে ওইটাকেই মানে কনভার্ট করার ট্রাই করছে, বাট এটা একটু অন্যরকম আসলে। যেমন ধরো এখানে আণবিক ভরটাকে গ্রাম পার মোল দিয়ে ইয়া করছে, ঘনত্ব ইন করছে, এই জিনিসটা আসলে এখানে আনার দরকার নেই। তো আমরা এটা মনে রাখবো না, মানে আমাদের এই ফর্মুলা দিয়ে যেটা সিম্পলি হচ্ছে এটা সিম্পলি রাখবো, এন্ড ঘনত্ব দেওয়া থাকলে এভাবে ফলো করবো। এভাবে করার থেকে বেটার, কারণ এভাবে করলে তোমার একটু কনফিউশন লাগবে, এই ঘনত্ব ইম্পোর্ট করার সময় জিনিসটা কনফিউজ হয়ে যাবে। আর এর আগে যতটুকু গুলো অঙ্ক দেখছি এগুলোতে কনফিউশন ক্রিয়েট হবে না, কারণ সিম্পল সিম্পল ফর্মুলা, জাস্ট দেখতে হবে কি দিয়ে দিছে। আর এগুলো সবকিছু আসেও না, টুকটাক এমসিকিউ তে দিতে পারে। দেন হচ্ছে দেখো, মোলারিটিকে পিপিএম এ রূপান্তর করা, মোলারিটিকে কেমনে পিপিএম বানাবা এটা দিয়ে বলছে। দেখো পিপিএম কি আমরা দেখছি, পিপিএম হচ্ছে একটা দ্রবণকে যদি তুমি 10⁶ বা 10 লক্ষ ভাগ করো, ওর মধ্যে কত ভাগ হচ্ছে দ্রব থাকে, এটা হচ্ছে তার পিপিএম। তো এখানে কি বলছে দেখি, পিপিএম ইজ ইকুয়ালস টু, দেখো পিপিএম ইজ ইকুয়ালস টু মোল সংখ্যা ইন্টু আণবিক ভর ইন্টু এত ডিভাইড বাই, অনেক কিছু লিখছে, অনেক কিছু লিখছে। তো আমরা যেটা পড়বো আলটিমেটলি, এটা দিয়ে কি আমরা করবো, বলছে দ্রবণের মোলারিটি দেওয়া থাকলে, মোলারিটি দেওয়া থাকলে পিপিএম কিভাবে পাবো। ওকে, আচ্ছা, আমরা যেটা মনে রাখবো, মোলারিটি টু পিপিএম, মানে দেখো শতকরা থেকে পিপিএম কনভার্ট করা একটু সহজ। কারণ কি, একই জিনিস থাকে, এটাকে 100 দিয়ে গুণ করলে হচ্ছে হয় শতকরা, 10⁶ দিয়ে গুণ করলে হয় পিপিএম, 10⁹ দিয়ে গুণ করলে হয় পিপিবি, তাই না? শতকরার ইয়াতে এই অনুপাতটা সেম থাকে, শুধু এই পার্টটুকু চেঞ্জ হয়। কিন্তু যখন মোলারিটিকে পিপিএম বানাইতে বলে তখন একটু ঝামেলা আছে। বাট আমরা ঝামেলাটা মিটাবো কেমনে, আমরা মনে রাখবো এই লাইনটা, 1 ppm ইজ ইকুয়ালস টু, আমার কতটুকু কতটুকু লাগবে এটা মনে রাখলে হবে, মাইক্রোগ্রাম পার এটা মনে রাখলে হবে, মিলিগ্রাম পার লিটার এটা মনে রাখলে হবে, মাইক্রোগ্রাম পার মিলিলিটার এটা মনে রাখলে হবে, গ্রাম পার মিটার কিউব এটা মনে রাখতে হবে। আমি ইউনিট গুলা মনে রাখবো, 1 ppm এইটা যা মাইক্রোগ্রাম পার গ্রামও তাই জিনিস, 1 মিলিগ্রাম পার লিটারও তাই জিনিস, 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটারও তাই জিনিস, 1 গ্রাম পার মিটার কিউবও একই জিনিস। কেন একই, কেন একই? মিলিগ্রাম দেখো, মিলিগ্রাম, মিলিগ্রাম মানে কি, গ্রামের 1000 ভাগের 1 ভাগ, নিচে আছে লিটার। এখানে দেখো মাইক্রোগ্রাম, মিলিলিটার, এখানে গ্রাম, মিটার কিউব। তো দেখো এখানে আসলে কিছুই হয় নাই, সবগুলা সেমই, আমরা একজন আরেকজনের মধ্যে কনভার্সন করছি। আমরা মিটার কিউব থেকে লিটার বানাইতে পারি না, 1 মিটার কিউব সমান কত লিটার, হুম, 1000 লিটার। তো আমরা মিটার কিউব আর লিটারের কনভার্সন জানি। তারপরে আমরা জানি 1000 মিলিগ্রাম এ 1 গ্রাম। আবার আমরা জানি
10⁶ মিলিগ্রাম, মিলিগ্রাম না, 10⁶ গ্রাম, মানে 1 মাইক্রোগ্রাম ইজ ইকুয়ালস টু 10⁶ মিলিগ্রাম। নাকি উল্টা লিখলাম? উল্টা লিখছি। এটা জানি। হ্যালো তারপরে আমরা জানি, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তারপরে আমরা হ্যাঁ, জানি এখন 1000 মিলিলিটার। অ্যান্সার দিলাম, আপনি তো শুনতে পারেননি, আবার হ্যালো হ্যালো করতেছিলেন, তার শুনতে পারেন নাই, হাই পরে হাই, হ্যাঁ আমি কিছুই শুনতে পারি নাই, এখন শুনতে পাচ্ছি। তো হ্যাঁ, এখানে পরে মেনলি কেটে দিয়ে আমি আবার আমি জয়েন হ্যাঁ করবেন। এটা হচ্ছে একটু ক্লিয়ারলি বুঝাই। এখানে অ্যান্সার মেনলি দিয়েছিলেন তোমার ভাই। এই লাইনটা মনে রাখতে হবে কনভার্সনের জন্য, যে এই ইউনিটগুলো আমরা অ্যাকচুয়ালি মিলাবো দেখে। And এগুলা কেন ইকুয়াল এটা বুঝাই তোমাকে। দেখো মিলিগ্রাম পার লিটার মানে কি, উপরে আছে ধরো মিলিগ্রাম, নিচে আছে লিটার। তুমি যদি এই মিলিগ্রামটাকে মাইক্রোগ্রাম বানাইতে চাও কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। মানে আমি কি লিখবো? মিলিগ্রাম ভাগ 1000 করলে এটা মাইক্রোগ্রাম হয়ে যাবে, তাই না? মানে সাপোজ আমার এখানে 1 মিলিগ্রাম ছিল, আমি এটাকে 1 মাইক্রোগ্রাম কখন লিখতে পারবো? যখন আমি লিখবো 1 কখন লিখতে পারবো 1 মিলিগ্রাম সমান কত মাইক্রোগ্রাম? 1000 1000। মাইক্রোগ্রাম লিখলে লিখতে পারবো, জি ডিভাইড ভাই। বাই নিচে তো লিটার, রাইট? জি দেখো ভাই। আমার উপরে যখন মাইক্রোগ্রাম থাকে নিচে মিলিলিটার কেন লাগে? তাহলে নিচেরটাকে যদি আমি মিলিলিটার বানাইতে চাই তাহলে আমি কি লিখবো? 1000 মিলিলিটার, তাইলে 1000 1000 কাটা, আমি পাবো 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটার। তাইলে 1 মিলিগ্রাম পার লিটারও যা, 1 মাইক্রোগ্রাম পার মিলিলিটারও তাই। ঠিক আছে? জি ভাই। এবার দেখো মিলিগ্রাম পার লিটার ছিল, সাপোজ আমি এই ইউনিটে নিতে যাচ্ছি, মিলিগ্রামকে গ্রাম লিখতে হলে কি করতে হবে? মিলিগ্রাম ছোট, গ্রাম বড়, তাইলে এখানে আমাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে। মানে আমি লিখবো 1 × 10⁻³ গ্রাম। নিচে লিটার, লিটারই নিচে ছিল মিটার কিউব, তাহলে এখন লিটারকে মিটার কিউব বানাইতে হলে কি করতে হয়? আবারও 10⁻³ দিয়ে গুণ করতে হবে, ভাগ বা 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমি লিখতে পারবো এটাকে মিটার কিউব, এটা এটা কাটা যাবে, তুমি পাবা গ্রাম পার লিটার, 1 গ্রাম পার লিটার। বুঝছো কি করতেছি? এগুলো অ্যাকচুয়ালি ইন্টারনাল কনভার্সন করেই পাওয়া গেছে, এভাবে কনভার্ট করছে। উপরেও চেঞ্জ করছো, নিচেও চেঞ্জ করছো, কাটাকাটি গেছে। সো অ্যাকচুয়ালি 1 ppm, 1 মাইক্রোগ্রাম পার গ্রাম, 1 মিলিগ্রাম পার লিটার, মাইক্রোগ্রাম পার মিলিলিটার, 1 গ্রাম পার মিটার কিউব, সবগুলা সেমই। তো আমরা যেটা করব, আমাকে যেহেতু বলছে মোলারিটি থেকে ppm বানাইতে, মোলারিটির ইউনিট কি? মোল পার লিটার, তাই না? মোল পার লিটারকে আমরা যদি গ্রাম পার লিটার লিখতে চাই কি করতে হবে? এটাকে যদি তুমি মোল ভর সংখ্যা দিয়ে গুণ দাও তাহলে গ্রাম পার লিটার হয়ে যাবে, তাই না? জি ভাই। ধরো 1 মোলার HCl আছে, মানে কি 1 মোল পার লিটার HCl আছে। এটাকে যদি আমি গ্রাম পার লিটারে লিখতে চাই তখন আমাকে কি করতে হবে? 1 ইন্টু HCl এর যে ভর মানে 36.5 গুণ করে আমি লিখতে পারবো এত গ্রাম পার লিটার, তাই না? তো আমি গ্রাম পার লিটার নিলাম। এখন আমাকে ppm বানাইতে বলছে, তাহলে আমি ppm বানাইতে হলে গ্রাম পার লিটারকে কি করব? আমি সুন্দর করে এটাকে হয় মিলিগ্রাম পার মিলিলিটারে, মিলিগ্রাম কেন বলতেছি, মিলিগ্রাম না, এটাকে সুন্দর করে মাইক্রোগ্রাম পার লিটার ইউনিটে নিব, অথবা গ্রাম পার মিটার কিউব ইউনিটে নিব, অথবা মিলিগ্রাম পার লিটার ইউনিটে নিব। এটাতে নিয়ে যত আসবে অত ppm, কারণ এটার মানেই তো ppm। তাইলে আমার ধরো 36.5 গ্রাম পার লিটার আসছে। আমি তাহলে কোনটাতে নেওয়া আমার সবচেয়ে সুবিধা হবে? মিলিগ্রাম পার লিটারে। তাহলে গ্রামকে মিলিগ্রাম নিতে হলে কি করতে হয়?
বড় থেকে ছোটতে যাচ্ছ, 1000 দিয়ে গুণ, লিখতে পারবো মিলিগ্রাম পার লিটার। সো এত ppm, বুঝছো? ভাই এটা আরেকবার ভাই একটু বুঝে। দেখো 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 এখানে দেখো, বলছে একটা দ্রবণে অক্সিজেনের দ্রাব্যতা এত মোল বা মোলার, এই এমটার মানে কি? মোল পার লিটার বলেছে, বলছে। জি ভাই। এটা কি অক্সিজেন না? তাহলে আমাকে বলছে এটা হচ্ছে 2.3 ইন্টু 10⁻⁴ 10⁻⁻⁴ মোল পার লিটার। তাহলে এটাকে যদি আমি গ্রাম পার লিটারে নিতে চাই, আমি কি করব? এটাকে অক্সিজেনের মোল আণবিক ভর দিয়ে গুণ করবো, মানে 32 দিয়ে গুণ করবো, তাহলে আমার গ্রাম পার লিটারে আসবে। কিন্তু আমি জানি ppm ইজ ইকুয়ালস টু মিলিগ্রাম পার লিটার। তাহলে উপরেরটাকে আমি গ্রামে রাখতে পারবো না, আমি এটাকে কিসে নিব? মিলিগ্রামে নিব। নিচেরটাতে লিটার আছেই, তাহলে আমি এটাকে মিলিগ্রামে নেওয়ার জন্য কি করব? 2.3 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 32 ছিল, গ্রামকে মিলিগ্রামে নিতে হলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি লিখতে পারবো মিলিগ্রাম আর লিটার। তাইলে যত পাবো এটাই মিলিগ্রাম পার লিটার বা এত ppm। কারণ কি মিলিগ্রাম পার লিটার আর ppm সেম, বুঝছো? জি ভাই। এখানে দেখো, এখন ফর্মুলাতে আসো, এখানে একটা ফর্মুলা দিছে, যদিও লাগে না, ইউনিট দিয়ে দেখা যায়, ইউনিট মানে তুমি যদি এককটা দেখো তাহলেই এটা চলে আসে আসলে। এখানে যেটা ফর্মুলা দিয়েছে দেখো, আমরা যে আমাদের যে মোলারিটি ছিল ওটা অ্যাকচুয়ালি এটা, এটা এটাকে আণবিক ভর দিয়ে গুণ দিছে, তাহলে এটা কি পাইছে? গ্রাম পার লিটার পাইছে। এটা ছিল মোল পার লিটারে। এন এটাকে এই যে দেখো কাটাকাটি করলে 1000 দিয়ে গুণ হয়, যেটা আমরা এখানে করছি, বুঝছো? এটাকে একটা ফর্মুলা আকারে দেখাইছে, বাট আমরা যেটা করব, আমরা এইটুকু মনে রাখবো, and এটা থেকে কনভার্সন করবো। তো দেখো পরের অঙ্কগুলোতে এখানে আনছে একই জিনিস দেখাইছে। যেমন দেখো, কর্ণফুলী নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয়ে ট্রাইটেশনের সমাপ্তি বিন্দুতে 3 ml এত মোলার আয়ন প্রয়োজন হয়। নদীতে ক্লোরিন আয়নের ঘনমাত্রা ppm এককে লিখো। কি জিনিসটা করছে আগে বুঝি। এখানে ভয়ানক অঙ্ক বানায় রাখছে, দেখি কি বলছে। কর্ণফুলী নদীর 1 লিটার পানিতে ক্লোরাইড আয়নের পরিমাণ শনাক্ত পরিমাণ নির্ণয় করতে হবে, এটার জন্য ট্রাইটেশন করা হয়েছে। ট্রাইটেশনের সমাপ্তি বিন্দুতে 3 মিলিলিটার 0.01 মোলার সিলভার আয়নের জন্য সিলভার আয়ন প্রয়োজন হয়েছে। আচ্ছা, পানিতে নদীর পানিতে ক্লোরিন আয়নের ঘনমাত্রা ppm এ বের করতে বলছে। আচ্ছা, প্রথমে যেটা লিখছে দেখো, এই বিক্রিয়ার বেলা দক্ষতা, মানে দক্ষতা বলতে এগুলো তোমাকে জাজ করে বলতেছে। এখানে আয়ন কয়টা? এজি আয়নের কথা হচ্ছে, ক্লোরাইড আয়ন। আয়ন শনাক্তকরণ পড়ছো না? ক্লোরিন আয়নের শনাক্তকরণের জন্য জি ভাই। সিলভার নাইট্রেট দেওয়া হয়। সিলভার নাইট্রেট না, অ্যাকচুয়ালি দেওয়া হয় টেট্রা অ্যামিনো সিলভার নাইট্রেট দেওয়া হয়। দেন কি হয়? বিক্রিয়া করে দেখবা সিলভার ক্লোরাইডের সাদা দ্রবণ তৈরি হয়। মনে পড়ে? জি ভাই একদম। চ্যাপ্টার 2 এ ছিল ফার্স্ট পেপারে। জি। অ্যাকচুয়ালি ওই বিক্রিয়াটা এখানে করছে। মানে ক্লোরিন আয়ন শনাক্ত করতে হবে দেখে তোমার সিলভার আনছে, সিলভার আয়ন নিয়ে আসছে। তো বলছে ট্রাইটেশনে একদম লাস্ট স্টেজে, শেষে যে 3.0.01 মোলার 3 মিলিলিটার সিলভার আয়নের দরকার হয়েছে, এটা বলে দিছে। তাহলে আমরা জানি
এজিসিএল যেহেতু দুইজনের তো মোল সংখ্যা সেম, মানে একজন এজির সাথে একজন সিএলই বিক্রিয়া করে, সো 1 মোল এজি আয়ন আর 1 মোল ক্লোরিন আয়ন দুইটার মোল সেম হবে, কারণ 1 মোলের সাথে তো 1 মোলই বিক্রিয়া করে। এটা এখানে বলছে, এটা দক্ষতা। সো এখন যেটা করতে হবে সেটা মেইন কথা, কি করছে এখানে, কিভাবে বের করবে ক্লোরিনের ঘনমাত্রা এত ppm, এটা বলো এখন। হুম, কিভাবে বের করবে? ক্লোরিনেরটা হুম, প্রথমে এখান থেকে জাজ করছে যে যেহেতু সিলভার আয়ন সিলভার আর ক্লোরিন আয়ন বিক্রিয়া করতেছে, 1 মোল সিলভার আয়ন বা এক বলতে পারো সিলভার আয়ন আর 1 মোল ক্লোরিন আয়নের ঘনমাত্রা সেম, কারণ দুইজনেরই তো 1 মোলের সাথে 1 মোলই বিক্রিয়া করে, আর ঘনমাত্রা যেহেতু বিক্রিয়া করছে ঘনমাত্রা সেম হবে। কারণ এখানে যেটা করছে আমাকে দিছে কিসের ইনফরমেশন, আমাকে এইটার ইনফরমেশন দিছে, কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করছে এইটার ইনফরমেশন। দেখো খেয়াল করো, আমাকে ইনফরমেশন দিছে এজির, কিন্তু চাইছে ক্লোরিনের। তাইলে আমি এইটা ইউজ করব, 1 মোল সিলভার আর 1 মোল ক্লোরিনের ঘনমাত্রা সেম, কিন্তু ওইটার জন্য তো আমার সিলভারের ঘনমাত্রা আগে লাগবে, তাই না? সিলভারের ঘনমাত্রা জানলেই তো তুমি ওইটাকে বলতে পারবা, যেহেতু এরা 1 মোলের সাথে 1 মোলে বিক্রিয়া করতেছে, সিলভারের যেটা ঘনমাত্রা ওইটাই হবে ক্লোরিনেরও ঘনমাত্রা, দেন ওই ঘনমাত্রাকে তুমি ppm এ কনভার্ট করবা। তো এটাই করছে। দেখো সিলভারের মোলারিটি দেওয়া ছিল 0. এত মোলার, এন্ড সিলভার ছিল, ভলিউমটাও দেওয়া ছিল। সো 0.01 মোলার মানে কি 1000 ml এই দ্রবণে কতটুকু সিলভার আছে, মানে এটার ঘনমাত্রা কত, এত। 1000 ml দ্রবণে ঘনমাত্রা এত, 1 ml এ ঘনমাত্রা এত, 3 ml এ কত বের করছে, ওই কি নিয়ম করছে এখানে দেখো, আমার ঘনমাত্রাটা লাগবে। 1000 ml এই দ্রবণে সিলভারের ঘনমাত্রা হচ্ছে 0.01 মোল, 1 ml এ হচ্ছে 0.01 বাই 1000, 3 ml এ হচ্ছে এত ইন্টু 3, তাইলে 3 ml যে দ্রবণটা আছে এইখানে সিলভারের ঘনমাত্রা হচ্ছে এইটা, and যেহেতু সিলভার আর ক্লোরিনের ইয়া সেম, এইটাই হচ্ছে ক্লোরিনেরও ঘনমাত্রা, তাইলে এটা ইউনিটটা কি, মোল, মানে মোলটা পেয়ে গেছে, তাই না? এটাকে অ্যাকচুয়ালি আরো সহজ করা যাইতো, এখানে মোলে বের করছে দেন আবার 1000-এ নিছে, এটাকে হচ্ছে দেখো এভাবে করব, এভাবে না লিখে জিনিসটাকে এভাবে লিখবো। আমরা বুঝতেছি এতটুকু, 1 মোল এজি এর ঘনমাত্রা যেটা 1 মোল ক্লোরিনেরও ঘনমাত্রা সেটাই। তো আমাকে যেহেতু এজি এর ইনফরমেশন দিছে, আমার এটা প্রথমে বের করতে হবে, দেন ওইটা থেকে আমি ক্লোরিনের ইনফরমেশন পাবো কিসে, ঘনমাত্রাটা পাবো মোল পার লিটারে, দেন ওই মোল পার লিটারটাকে আমি ppm এ কনভার্ট করব। এখন আমাকে দেখো এজি এর একটা ইয়া দিছিল, এজি এর দেওয়া ছিল, দেখো এত মোলার কত মোলার দ্রবণ এটা দেওয়া ছিল। সো আমি লিখতে পারি, এভাবে যে 1000 ml এজি এর ওই দ্রবণটাতে ধরো এজি প্লাস এর ঘনমাত্রা কত, ঘনমাত্রাটা হচ্ছে এত, ধরো মোল পার লিটারেই লিখলাম, তাহলে আমি একে পাবো এত, 3 ml এ পাবো হচ্ছে 0.01 ইন্টু 3 ডিভাইড বাই 1000, এত মোল পার লিটার ইউনিটে লিখবো আমি ডিরেক্টলি। তাহলে মোল পার লিটার ইউনিটে যখন আমি লিখছি, এইটাই হবে হচ্ছে আমার ক্লোরিনেরও, এখানে যত আমি পাবো মোল পার লিটার, এটাই হবে আমার, এটা তো পাইছি এজি প্লাসের ঘনমাত্রা, সেম এই জিনিসটাই হবে ক্লোরিন মাইনাসেরও ঘনমাত্রা মোল পার লিটারে। দেন আমি কি করব, মোল পার লিটারটাকে সুন্দর মতো গ্রাম পার মিলিগ্রাম পার লিটারে নিয়ে আসবো, তো যেটা আসবে
ওইটাকে ক্লোরিন আয়ন, যেহেতু ক্লোরিন আয়নের ভর, এটা দিয়ে গুণ করব। গুণ করার পরে ওইটাকে 1000 দিয়ে গুণ করব, দিয়ে যেটা পাবো ওইটা হবে ppm। এখানেও অ্যাকচুয়ালি ওইটাই করছে, কিন্তু এখানে যেটা করছে, এখানে আয়নের ঘনত্ব মোলে দেখাইছে। এটা আমি হলে ডিরেক্টলি মোল পার লিটারেই লিখে দিতাম, কারণ এটা অ্যাকচুয়ালি মোল পার লিটারেই আছে, জাস্ট বাট মোলে দেখাচ্ছে এরকম, এরকম জিনিসটা। তো অঙ্কটা হচ্ছে এরকম। এখন এখানে যেটা তোমাকে পেঁচাইতে পারে সেটা হচ্ছে, এখন এই আয়নগুলার অনেক সময় দেখা যাইতে পারে একটার সাথে দুইটা ইয়া হয়। তোমরা দ্রাব্যতার গুণফল পড়ছো না? জি ভাইয়া। দ্রাব্যতার গুণফলে দেখতাম না যে হচ্ছে একটার সাথে দুইটা হইলে যে পাওয়ারে চলে যায়, পাওয়ার স্কোয়ার হয়, পাওয়ার কিউব হয়, ওই জিনিসগুলা তখন হইতো। বাট এখানে হচ্ছে না, এটা একদম সিম্পল, যেহেতু একটা এজির সাথে একটা এজি ইয়া করতেছে। বা ধরো এটা যদি 1 মোলের সাথে এটার 2 মোল বিক্রিয়া করতো, তখন কি হয়ে যেত, তোমাকে এজি এর ঘনমাত্রাটাকে অর্ধেক করতে হইতো, তাই না? আমার জি ভাইয়া। 1 মোল এজি এর ঘনমাত্রা যদি 2 মোল ক্লোরিনের ঘনমাত্রা সমান হইতো, তাহলে কি এটা বের করার পর এটাকে আবার অর্ধেক করলে তুমি ক্লোরিনেরটা পাইতা। এই টাইপের হিসাব তখন আসতো। বাট এখানে যেহেতু 1 মোলের সাথে 1 মোলই বিক্রিয়া করতেছে, সেজন্য ওই হিসাবগুলো লাগতেছে না, তুমি ডিরেক্টলি হচ্ছে এটা লিখে দিতে পারতেছো। দেন দেখো কি করছে। এখানে বলছে 3.5 গ্রাম ভরের ট্যাবলেটে, এত ভরের ট্যাবলেটে এত গ্রাম ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের ঘনমাত্রা ppm এককে কত? দেখো, এত গ্রাম ভরের, এটা হচ্ছে ট্যাবলেটটার ভর গ্রামে দেওয়া, এটা হচ্ছে ক্যালসিয়ামের ভর গ্রাম মিলিগ্রামে দেওয়া। তাই না? আমি কি ডব্লিউ/ডব্লিউ করতেছি, ppm এ চাইছে, তাহলে আমি কি করবো, দুইটাকে ধরো গ্রামে নিয়ে আসবো। তাহলে 40.5 গ্রামে নিয়ে আসলে কি হবে, 1000 দিয়ে গুণ দিব নাকি, 1000 দিয়ে ভাগ দিব, তাহলে মিলিগ্রাম গ্রামে চলে আসবে। নিচে ছিল জি 3.5 ইন্টু 10⁶। বুঝছো? জি ভাইয়া। দ্রব্য ডিভাইড বাই দ্রবণ ইন্টু 10⁶। ইউনিট গুলা সেম করে নিছি, উপরেও গ্রাম করে নিছি, নিচেও গ্রাম করে নিছি। প্রথমে দেন তোমার, ইউনিট। হ্যাঁ, দুইটাই গ্রামে রাখতে হবে না, হয় দুইটাই গ্রামে রাখতে হবে, না দুইটা অনুপাত তো সেম রাখা লাগবে। কারণ এটা যদি মিলিগ্রামে থাকে তাহলে তো হবে না, হয় দুইটাই গ্রামে করে নিতে হবে, নাইলে দুইটাই মিলিগ্রামে করে নিতে হবে, যেন এই অনুপাতটা সেম থাকে, ইন্টু 10⁶। দেন বলছে রাবিং অ্যালকোহলে, কোন নমুনা রাবিং অ্যালকোহলে এত গ্রাম আইসোপ্রোপাইল অ্যালকোহল, এত গ্রাম পানি আছে, এতে অ্যালকোহল কতটুকু, পানির মোল ভগ্নাংশ বের করো। মোল ভগ্নাংশ বের করতে বলছে, সেটা কিভাবে বের করবা? দেখো কি হচ্ছে, এটা তো বের করলাম আমরা, মোল ভগ্নাংশ বের করতে বলছে। তো মোল ভগ্নাংশ বের করার জন্য প্রথমে মোল সংখ্যা বের করতে হবে। তো দেখো, আমাকে একটা জিনিসে ভর দিছে, এটার সংকেত লেখা আছে, তাহলে এখান থেকে আমি আণবিক ভর পাবো। তারপরে পানির ওয়েট দিছে, পানির এম আমি জানি 18, তাইলে আমি যদি ওয়েট ডিভাইড বাই ভর করি তাহলে এটার মোল সংখ্যা পাবো, আর এটার যদি ওয়েট ডিভাইড বাই ভর করি তাহলে এটার মোল সংখ্যা পাবো। দেন কি করব, পানির মোল সংখ্যা আর এই যে মোল সংখ্যা C3H7O7, এটা যোগ করলে টোটাল মোল সংখ্যা আসবে। পানির ভগ্নাংশ কেমনে পাবো, পানির মোল ভগ্নাংশ ইজ ইকুয়ালস টু পানির মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল, আর ওইটারটা ইজ ইকুয়ালস টু ওইটার ডিভাইড বাই টোটাল। দেখো, এই যে ভর দিয়ে ভাগ দিছে এত মোল, ভর দিয়ে ভাগ দিছে পানি এত মোল, তাহলে এটা এন, এটা এন, দুইটা এন বের করছি। দেন দেখো, এটার মোল ভগ্নাংশ, এটার মোল ভগ্নাংশ ইজ ইকুয়ালস টু নিচে টোটালটা আর উপরে ওইটার যেটা ছিল ওইটা। তো এটার মোল ভগ্নাংশ এত, এটার মোল ভগ্নাংশ এত। ভুল যেটা হবে, গ্রাম দেওয়া ছিল, ভুল যেটা হবে গ্রাম দেওয়া ছিল, একটা 142 গ্রাম আর একটা 58 গ্রাম। তুমি যদি এটা যোগ করে এই 58 আর 142 ডিভাইড বাই 142 প্লাস 58 করো, সুন্দর মতো ভুল যাবে। তো প্রথমে এন এ কনভার্ট করতে হবে,
তারপরে বের করতে হবে, কারণ মূল সংখ্যার সঙ্গে আমরা পড়ছি যেটার মূল ভগ্নাংশ বের করতে যাচ্ছি ওইটার মূল সংখ্যা ডিভাইড বাই টোটাল মূল সংখ্যা। ওকে, দেন দেখি জি সামনে ভাইয়া কি বুঝছি। আছে। সামনে কি আছে দেখি, প্রশমনের এটা এগুলো বোঝাবো। শুরু হবে এরপরে অ্যাসিড ক্ষার। ওকে, আমরা হচ্ছে আপাতত এইটুকুই রাখবো। তোমার যেটা কাজ, তুমি হচ্ছে এই চ্যাপ্টারে যতটুকু অঙ্ক করলাম আমরা সব অঙ্কগুলা দেখবা। সামনে যেদিন তুমি পড়বা ওই দিন হচ্ছে কালকে পড়বা। কালকে কখন ভাইয়া? সকালে তো কালকে পারবো না, সকালে একটা ক্লাস আছে। রাতে পারলে বলো, আর আচ্ছা ভাই আমি কালকে বলি জমা দিয়ে আমাকে। দিই। তাহলে তুমি হচ্ছে একটু এগুলো দেখে রাখিও, আমি হচ্ছে আহ, করতে দিব। যেদিনই আচ্ছা পড়বা করতে দিব, কিছু জিনিস করতে দিব, ওগুলা করবা, তারপরে আমরা পড়বো আবার অ্যাসিড ক্ষারের ওই প্র্যাকটুকু পড়বো। এগুলো আগে জিনিসই, অ্যাসিড ক্ষারের জিনিসগুলো ওই যে C1V1 C2V2 ওই টাইপের জিনিস, বাট টুকটাক জিনিস আলাদা। মানে কখনো মোলারে দেওয়া থাকে, কখনো মোলালে দেওয়া থাকে, কখনো পার্সেন্টেজে দেওয়া থাকে, এগুলো সব কনভার্ট করে আসলে আস্তে আস্তে জমতেছে। এই আগে যেগুলা করছো ওগুলা এখন এসে এসে অঙ্কগুলা বড় হবে, নতুন নতুন জিনিস কিছু ঢুকবে, এগুলা বুঝে শুনে করতে হবে, এটাই আর। বাট সবই অঙ্ক, ম্যাক্সিমাম জিনিসই অঙ্ক।